এটা কি করে হতে পারে? ও তো শুধু একটা মানুষ। ফারদিন কিছুটা চিন্তিত হয়ে পড়ে, সব মাথা থেকে ঝেড়ে ফেলে আর বলে ওঠে, হু কেয়ার্স, মেবি আমি ঠিকভাবে হাতটা স্পর্শ করতে পারিনি। জঙ্গলের এক প্রান্তে কালো কোট, বড় কালো টুপি পরে দাঁড়িয়ে আছে একটা যুবতী মেয়ে। বয়সটা ঠিক আঁচ করা যাচ্ছে না, তবে টুপির ফাঁকা দিয়ে যতটুকু চেহারা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে মেয়েটা অপূর্ব সৌন্দর্যের অধিকারী। ঠোঁট দুটো টকটকা লাল, চোখের বড় বড় পাপড়িগুলো দেখে যে কেউই তার চোখের মায়ায় বশ হয়ে যেতে পারে। মেয়েটির নাম অ্যানি, একজন মেয়ে ভ্যাম্পায়ার, তবে বাদুর জাতের, তাই সূর্যের আলোতে বেশিক্ষণ থাকতে পারে না। এজন্য এমন কালো কোট আর টুপি পরে নিজেকে ঢেকে রেখেছে। এতগুলো জাদুর পোশাক তাকে সূর্যের আলো থেকে বাঁচাবে। মেয়েটা জঙ্গলের সবচেয়ে উঁচু গাছটার নিচে এসে দাঁড়ায়, অতপর পেছনের পাখা দুটোতে ভর করে উড়ে গিয়ে একদম চূড়ার উঠে যায়। এনির চোখ থেকে সোনালি রঙের আলো বের হতে থাকে। জাদুর চোখ দুটো দিয়ে পুরো শহরে একবার চোখ বুলায়। আমি অনুভব করতে পারছি রাজকুমার এই শহরেই আছে। একা একা কথাটা বলে এনি নিচে নেমে আসে, গায়ের কোটটা আরেকটু টেনে নিজেকে সুন্দর করে ঢেকে কোথাও এক জায়গায় চলে যায়। যাওয়ার আগে আরেকবার পেছনে ফিরে তাকিয়ে বলে, আমাদের অভিশপ্ত জীবনের সমাপ্তি আমরা করব। রাজকুমার, আমি আসছি আপনাকেও আমাদের দলে অন্তর্ভুক্ত করতে। বিকেল গড়িয়ে এখন প্রায় সন্ধ্যা, কিছুক্ষণের মধ্যেই হয়তো মাগরিবের আজান দিয়ে দিবে। একটু আগেই নীরা ও ফেরিহা ফিরে এসেছে। নীরার জোরাজুরিতে আজ আর ফুড সবটায় চাকরির জন্য যায়নি ফেরিহা, তবে কাল সকাল সকাল যেতেই হবে। কাজের ক্ষেত্রে যত আগে করা যায় তত ভালো। আচ্ছা, সরি বললাম তো, আমার একটু কাজ ছিল, তাই তখন আসেনি, সব পরে বলবো। নীরার কথায় কোনো হেলদোল হয় না ফেরিহার, সে চুপচাপ শাড়ি টিকলি সব খুলতে থাকে। এমন সময় দরজায় নক করে নিবিড়, আর বাহির থেকে বলে ওঠে, আমি আসার সময় চকলেট কেক নিয়ে এসেছি, দুজনে এসে খেয়ে যাস। ভাই, তুই ফেরির পছন্দের জিনিস আনিস কেন সব সময়? আমার তো ভ্যানিলা পছন্দ, কখনো কখনো তো সেটাও আনতে পারিস। কথাটা শুনে ফেরিহা বেশ অস্বস্তিতে পড়ল। নীরা ওর চেহারা দেখে বলে, চিল দোস, মজা করছিলাম আমি। তুই কি আমার ভাইয়ের বউ হবি নাকি? এমনিই বললাম। এসব কথা মজা করেও বলিস না তো। নীরা মাথা নাড়ালো। দরজার ওপাশ থেকে নীরব দাঁড়িয়ে ঠিক সব শুনেছে। সব কিছু না বলে দ্রুত নিজের রুমে চলে যায়। নীরা মেয়েটার মুখে কিছু আটকায় না, কখন না জানি সব মুখ ফসকে বলে দেয়। তখন যদি ফেরিহা রেগে এ বাড়ি থেকে চলে যায়। নীরব ধীর পায়ে নিজের আলমারির কাছে আসে, আলমারিটা খুলে সামনে থেকে কাপড়গুলো সরাতেই চোখে পড়ে সাজানো কিছু ছবির উপর। কেউ আসছে শুনে তাড়াতাড়ি আলমারি লাগিয়ে খাটে গিয়ে বসে আর ভাবে এভাবে লুকিয়ে আর কতদিন রাখবে সে। একদিন না একদিন সব কিছু সবার সামনে আসবেই, তখন সবটা সামলানো যাবে তো। বারান্দার সামনে থেকে হঠাৎ দুটো পাখি উড়ে যেতে দেখে সে মনের সুখে গাইতে গাইতে দিন শেষে পাখিগুলো নিজের ঘরে ফিরে যাচ্ছে। এত রাতে কোথা থেকে ফিরছো? রাত করে ফিরে রান্নাঘরে এক কাপ ব্ল্যাক কফি বানাতে এসেছিল ফারদিন। মানুষের এত সব খাবার পানি, এর মাঝে এই একটা উদ্ভট ড্রিঙ্কসই তার ভালো লাগে, কেমন তেতো বিদঘুটে। এক কাপ পান করলে শরীরের আলাদা একটা এনার্জি ফিল হয়। ফায়াজ আহমেদের কথায় কফির কাপটা হাতে ইশারা করে বলে, কোথায় দেরি করে ফিরলাম? রুমেই তো ছিলাম, মাত্র কফিটা বানাতে আসলাম। ডোল টেল লাই হিউথ মি, আমি জানি তুমি বাইরে ছিলে, কোথায় গিয়েছিলে? ফারদিন ডোন্ট কেয়ার ভাব নিয়ে উপরে যেতে নিতেই ফায়াজ নিজের হাত
ফারদিনের দিকে করে একটা ইশারা করতেই হাত থেকে নীল রঙের আলো দিয়ে তৈরি রশ্মি জাতীয় কিছু একটা বের হলো। সাথে সাথে ফারদিনের কোমর পেঁচিয়ে ধরে রশিটা তাকে আটকে দিল। বাবা হঠাৎ এমন কিছু করতে পারে তা ফারদিনের কল্পনাও করতে পারেনি। ব্যথায় কুঁকড়ে উঠে সে বলে, বাবা কি করছো এসব? যাক, এই সুযোগে অন্তত তোমার মনে পড়লো আমি তোমার বাবাই হই। তোমার ক্যারেক্টার বিষয়ে মনে করিয়ে দিই। আজ গার্ড রাজ্যর রাজকুমার তুমি। তোমার নিজের খেয়াল রাখা উচিত। শত্রুরা ওত পেতে আছে তোমার ক্ষতি করার। জাদুর রশিটা কিছুটা আলগা করে ফায়াজ আরও বলল, তোমাকে ভালোবাসি তাই নরম ব্যবহার করি। তবে আমার মাঝ থেকে ভ্যাম্পায়ার শক্তি কিন্তু চলে যায়নি। আমি একজন রাজা। ও রাজার শক্তি সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? ফায়াজ যেন ইনডিরেক্টলি ফারদিনকে বোঝাচ্ছে সে কতটা শক্তিশালী। ফারদিন বুঝে যায় এখন কথায় কথা বাড়বে আর ঝামেলা পোহাতে হবে, তাই সে আর না পেঁচিয়ে বলে ওঠে, তোমার গেস্ট হাউসে গিয়েছিলাম, আজ মায়ের জন্মদিন ছিল। হঠাৎ সব ম্যাজিক্যাল পাওয়ার সরিয়ে নেয় ফায়াজ। বেশ শান্ত হয়ে ফারদিনের দিকে তাকায়। কাজের চাপে সে ভুলে গেলেও ছেলেটা ভুলেনি। মানুষের মুখে মধু অন্তরে বিষ, আর তার ছেলের মুখে বিষ অন্তরে মধু। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ না করলেও ঠিক আছে। ফায়াজের নিজের স্ত্রীর কথা মনে পড়তেই চোখ ছলছল করে ওঠে। আচ্ছা যাও। ফারদিন বিরক্তিকর একটা লুক নিয়ে চলে যায় আর রুমে গিয়ে বিছানায় টান হয়ে শুয়ে পড়ে। ভাবতে থাকে গেস্ট হাউসের কি ঘটলো এসব কিছু কথা। একটু আগের ঘটনা, ঘন জঙ্গলের ভিতরে একটা গেস্ট হাউস, চারপাশে বড় গাছগাছালি দিয়ে ভরা। পূর্ণিমার চাঁদের আলোয় যেন খুব কষ্ট করে একটু ভেতরে আসার চেষ্টা করছে। গেস্ট হাউসটা পুরো হলিউড মুভির পুরনো কোনো পরিত্যক্ত বাংলোর মতো। তবে এই পরিত্যক্ত বাংলোটাই আজ নতুন রূপে সেজেছে। তিনতলার পুরো বাংলোতে আজ শুধু গোলাপের সুবাস। নিজের ড্রয়িং রুম থেকে শুরু করে সিঁড়ি বেয়ে উপরের ছাদ অবধি সব জায়গায় পাপড়ি ছিটানো, মাঝে মাঝে ছোট ছোট ক্যান্ডেল লাইট বসানো, কোথাও কোথাও বা হ্যারিকেন রাখা। এমনকি এক রোমাঞ্চকর পরিবেশে বাড়ির ঠিক পেছনের বাগানে মিউজিক বাজছে, কোনো গান নেই, একটা পিয়ানো রাখা। ফারদিন একটা টুলে বসে প্রফেশনালদের মতো খুব ক্লাসিকভাবে পিয়ানো বাজাচ্ছে। মাঝে মাঝে মন খারাপ হলে সে এই জায়গায় আসে, তখন মনটা অনেক ভালো হয়ে যায়। পিয়ানোর সুর তুলতে তুলতে হঠাৎ ফারদিন যে একটা ঘোরের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর সেখানেই হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। একটা লাল গাউন পরা মেয়ে ফারদিনের কাঁধে হাত দিয়ে তার বুকে মাথা দিয়ে আছে। মেয়েটাকে ফারদিন চিনে, সেদিন ভার্সিটির সিঁড়িতে যেই মেয়ের সাথে দেখা হয়েছিল সেই। হঠাৎ ফারদিন নিজের হাত আকাশের দিকে করতেই চারপাশে একটা ম্যাজিক্যাল পরিবেশ সৃষ্টি হলো। কি করছেন? হুশ, কোনো কথা না। চারপাশ অদ্ভুত আলোয় ছড়িয়ে পড়তেই যেন চোখের পলকে তারা অন্য কোনো জায়গায় চলে যায়, সমুদ্রের পাড়ে। সমুদ্রে নিয়ে আসলেন? তোমার সমুদ্র পছন্দ তাই? মেয়েটা হেসে উঠল। তার হাসিতে যেন শীতল বাতাস বয়ে যাচ্ছে ফারদিনের হৃদয়ে। ফারদিন চোখ বন্ধ করে প্রতিটা মুহূর্ত অনুভব করতে লাগলো। সে পরিষ্কার বুঝলো এই হাসিটাকে অনন্তকাল দেখার লোভ তার কোনো দিনই মিটবে না। লাল গাউনটাকে একটু উঁচু করে মেয়েটা দৌড়ে চলে যায় সমুদ্রের পাড়ে। একটু একটু পানিতে পা ভিজিয়ে ঘুরতে থাকে, ইশারা করে ফারদিনকেও ডাকে। এদিকে আসুন আমার কাছে। ফারদিন যেই না যেতে নিবে হঠাৎ কিছু একটা ভাঙার আওয়াজ পেল। এখানে কি ভাঙবে? তারপর চারপাশে ঘন অন্ধকার নেমে এলো। ফারদিনকে যেন এই অন্ধকারে ডুবিয়ে ফেলেছে। সে তার প্রিয়তমাকে আর দেখতে পাচ্ছে না। আচমকা লাফিয়ে উঠল সে। সেই পিয়ানোর কাছে ওই টুলেই বসে আছে। সবকিছু স্বপ্ন ছিল, এতটা বাস্তবের মতো? তার মানে এসব স্বপ্ন ছিল। তবে কেন এই মেয়েটা তার স্বপ্নে আসে? এত মায়া জড়ানো কণ্ঠে ডাকে, আর সেই হাসি।
ফারদিন নিজের বুকে হাত দেয়। ভেতরে কেমন যেন অদ্ভুত লাগছে। সে তাড়াতাড়ি দাঁড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছু খবর পেলে? বাবা তো চিন্তায় শেষ। রেগে রেগে নিজের বোনকে কথাটা বলল জোহান। না ভাইয়া, আসলে এনিকে আর কিছু বলতে না দিয়ে সজোরে ধাক্কা দেয় জোহান। বাদুর জাতের এরা অনেক খারাপ হয়। নিজের আপনজনের প্রতি একটুকু মায়া নেই তাদের। মেয়ে ভ্যাম্পায়ারগুলো সৌন্দর্যের সাথে কিছুটা নরম হয়ে থাকে, তাই পাল্টা ভাইকে মারতে পারে না অ্যানি। চোখের সামনে থেকে যা। আমার কথাটা যা বলছি, নয়তো ভুলে যাব তুই আমার বোন। এখানেই নরকে পাঠিয়ে দেব। এনি জোহানের কথা শুনে তাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। আপাতত দূরে এক পাহাড়ি এলাকায় তারা আছে। উদ্দেশ্য সেই মেয়েকে রাজ পরিবারের আগে খুঁজে বের করা। সব দায়িত্ব এনির উপরে ফেলে দিয়েছে তারা। এনি পাহাড়ের একদম চূড়ায় দৌড়ে এসে দাঁড়ায়। তার চাঁদের দিকে তাকিয়ে ভয়ানকভাবে গর্জন দিয়ে ওঠে। এই গর্জনে রাগ, ক্ষোভ, সাথে ঘৃণা ও যন্ত্রণা। আমার কেন এদের মাঝে জন্ম হলো? আমি কেন অন্য জাত বা মানুষ হয়ে জন্মালাম না? আকাশ থেকে কোনো শব্দ ভেসে আসে না। এনি চোখের কোণে পানি নিয়ে গায়ের কালো কোটিটা পেঁচিয়ে নেয়, বের হয়ে যায় সেই মেয়েকে খুঁজতে। যেভাবেই হোক মেয়েকে সে খুঁজে বের করবে। এর বদলে যদি একটু সবার স্নেহ পায় সে। ফ্ল্যাটের বারান্দাটা থেকে হালকা ধোঁয়া বের হচ্ছে। নীরব আগুন জ্বালিয়ে আলমারিতে লুকিয়ে রাখা ফেরিহার সব ছবি পুড়িয়ে দিয়েছে। আজ সন্ধ্যায় নীরা আর ফেরিহার কথা সে শুনেছে। ফেরিহা প্রতিটা কথায় স্পষ্ট। সে নীরবকে আপন ভাইয়েরই মতো দেখে। বেশ অনুতপ্ত হয় নীরব। নিজের অনুভূতিকে পুরোপুরি কবর দিবে বলে নিজেকে কথা দেয়। আমি টিনেজার নই ফেরু, এসব শুধু মায়া। ভালোবাসা হলে ঠিকই সবার সামনে বলতে সাহস পেতাম। এই মায়া সময়ের সাথে কেটে যাবে, তুই দেখিস। ঠিকই আমি অন্য কাউকে ভালোবাসবো। নীরব সব ছবিগুলোকে পুড়িয়ে নিজের বিছানায় এসে শুয়ে পড়ে। বেশ হালকা অনুভব হচ্ছে নিজেকে। ফেরিহা একটা বেবি পিঙ্ক কালারের স্কার্ট পরেছে, উপরে একটা সাদা শার্ট, মাথায় ভালো করে হালকা গোলাপি রঙের একটা ওড়না পেঁচানো। সাইড ব্যাগে মোবাইলটা নিয়ে যেই না বের হতে যাবে তখনই ছোট মায়ের ডাক। ফেরু, পায়েসটা খেয়ে যা। ফেরিহা টেবিলে গিয়ে বসে। নীরব আর নীরা বসে বসে সকালের নাস্তা করছে, পরোটা, আলু ভাজি আর ডিম। নীরব পরোটা ছিঁড়ে ভাজি দিয়ে মুখে দিয়ে বলল, সাবধানে যাস, তারা বেশি টিরিং ফিরিং করলে চলে আসবি। নীরা হাসে। ফেরিহা মাথা নাড়িয়ে বলে ঠিক আছে। তারপর পায়েসটা কয়েক চামচ মুখে দিয়ে এক গ্লাস পানি খেয়ে বেরিয়ে যায়। ভার্সিটির একটু সামনেই অনেক বড় রেস্টুরেন্ট, সেখানেই পার্ট টাইম জবটার জন্য এসেছে ফেরিহা। খুব সাবধানে ভেতরে গিয়ে ম্যানেজারের সাথে দেখা করলো। তারপর কাজের ব্যাপারে নানা কথা হলো। কংগ্রাচুলেশন মিস ফেরিহা, আপনি এখন থেকে এখানে ফুড ডেলিভারি কাজ করবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমার আসলে কাজটার দরকার ছিল। জি, মোস্ট ওয়েলকাম। আপনার শিফট হবে দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত। শহরের ভিতরে ডেলিভারিগুলোর কাজ আপনি করবেন। জি, ঠিকভাবে করার চেষ্টা করব। অতপর আরো কিছুক্ষণ কথা বলে ফেরিহা বেরিয়ে যায়। তার মনটা আজ খুব ভালো। কাল থেকেই কাজে আসতে হবে। সামনেই একটা বড় খোলা মাঠ, সেখানে এক পাশে ঝালমুড়ি, ফুচকা, আইসক্রিম আরও হাবিজাবি বসে। ফেরিহা খুশি মনে সেখানে যায়। আসার সময় ছোট মা জোর করে হাতে 200 টাকা দিয়ে দিয়েছিল যদি কিছু খেতে ইচ্ছা করে। এজন্য ফেরিহা সবার জন্য চটপটি নিয়ে নিল। নিজেও 1 প্লেট ফুচকা অর্ডার করলো, বেশি করে টকে চুবিয়ে খাবে। কালকে পুরো রাজ্যে অনেক বড় করে অনুষ্ঠান হবে। আমার কলিজাটা আসবে, রাজ্যে সবাইকে দাওয়াত করবে, সব জাতের সবাইকে। কারো আপ্যায়নে যেন কমতি না হয়। রাজমাতার কথায় মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে যায় দাসী। রাজমাতা খুব খুশি। কালকে তাদের রাজকুমারের আসার কথা। নিজের নাতিকে কাছে পেলে তার আর খুশির শেষ হয় না। তবে ওই জাতের ভ্যাম্পায়ারের মাঝে সবাই যেমন খারাপ হয় না, তেমনি ভালোও হয় না। তাদের মাঝে কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। আল্লাহ,
আমাদের হবু রাজাকে তুমি রক্ষা করো। শিট, গাড়িটা এখানেই নষ্ট হতে হলো। বেশ বিরক্ত নিয়ে কথাটা বলে ফারদিন। মিউজিয়ামে যাচ্ছিল সে। আজকে তার আর্টগুলো প্রদর্শন করা হবে। বাহিরের দেশের অনেক বড় বড় লোকজনও এখানে আসবে। নিলামে ওঠা ছবিগুলো বেশ দাম দর করে বিক্রি হবে। ফারদিন ফোনে কল করে গ্যারেজ থেকে লোকদের আসতে বলে। রাস্তায় বেশ হট্টগোল দেখে সামনের মাঠটায় গিয়ে দাঁড়ায়। শীতের সকাল, তাই তেমন রোদ নেই। বাচ্চারা খেলছে, বয়স্করা হাঁটাহাঁটি করছে, অনেক ভার্সিটির ছেলে মেয়েরা বসে বসে গল্প করছে। মাঝে মাঝে ফারদিনের এসব দেখে ভালো লেগে যায়। তারপর হঠাৎ মনের মাঝে বিষণ্ণতা নেমে আসে, মুখের হাসিটা চলে যায়। আমার কোনো বন্ধু নেই কেন? একটা আজব প্রশ্ন করে ফারদিন নিজেকে। কোনো উত্তর পায় না। ছোট থেকেই একা একা থাকতে হয়েছে তাকে। ভ্যাম্পায়ার রাজ্যের অসগার্ডের মাঝে মাঝে গেলেও রাজকুমার হওয়ায় সে সাধারণ ভ্যাম্পায়ারদের সাথে মিশতে পারত না, না এই জাতে না ওই জাতে। রাজবাড়ির ভেতরে নানান রিচুয়াল করে তাকে রাখা হতো, আর তখন এখানে থাকতো। তখন নিজে থেকেই কারো সাথে মিশতো না। তার ভয় হতো, ভীষণ ভয় হতো। তার সব সময় মনে হয় সে কাউকে আপন ভাবলেই সে চলে যাবে এই দুনিয়া ছেড়ে, ঠিক যেভাবে তার মা চলে গিয়েছে। আর মানুষরা তো খুব দুর্বল, জাদুর শক্তি তো নেই। দুই একজন যারা করে তারা খারাপ পথে সেটা আয় করে। ফারদিন বলে ওঠে, আচ্ছা, বন্ধুত্ব কি জিনিস? ভালোবাসা কেমন? তাদের কি বিশ্বাস করা যায়? হঠাৎ ফারদিনের চোখ পড়ে ফুচকার দোকানে একটা মেয়ের উপর। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় মুখ করে এক একটা ফুচকা ঢুকিয়ে দিচ্ছে। কখনো কখনো বা ওড়নাটার ফাঁকা দিয়ে ছোট ছোট চুলগুলো সামনে বেরিয়ে আসছে, বাতাসে উড়ে সেগুলো খুব সমস্যা করছে মেয়েটার। ফারদিনের হাসি পায় দেখে। এই মেয়েটার সাথেই তার বারবার দেখা হয়ে যায়। রাতে স্বপ্নেও এই মেয়েকে দেখছিল সে। এখন যেন একে নিয়ে ভাবা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তবে ফারদিনের ভাবনায় ব্যাঘাত ঘটায় দুটো ছেলে। সামনের চুলগুলো কেমন যেন রং করা, দেখেই বেশ বোখাটে মনে হচ্ছে। কি ম্যাডাম, ঝাল লেগেছে? একটু মিষ্টি খাইয়ে দিব? অচেনা কারো কথায় ফেরিহা খাবার থামিয়ে তাকায়। দেখেই একটু একটু ভয় হতে লাগে। সে পাত্তা না দিয়ে নিজের বিলটা দোকানদারকে দিয়ে যেতে নিতেই একটা ছেলে তার পথ আটকে দাঁড়ায়। আরে ম্যাডাম, আমরা এই এলাকার সবার সমস্যা অসুবিধা এসবের দেখাশোনা করি, সেখানে আপনার ছোট সমস্যার সমাধান কি করতে পারবো না? দেখুন, আমার কাজ আছে। আরে বাস, আপনার কণ্ঠও তো খুব সুন্দর। তা ওড়নার নিচে এত সুন্দর কণ্ঠধারী গলাটা লুকিয়ে রেখেছেন কে? হঠাৎ ঠাস করে একটা শব্দে ফেরিহা মাথা উঁচু করে তাকায়। ছেলেটা কথা শেষ করার আগেই একজন লম্বা ছেলে তাকে একটা খুশি দিয়ে শুয়ে দিয়েছে। ছেলেটাকে ফেরিহা চিনে, ওই যে এলিয়েন নাম রেখেছিল। তারপর শুরু হয় লাইট ক্যামেরা ছাড়াই অ্যাকশন। ফারদিন ইচ্ছে মতো ছেলে দুটোকে পিটাতে থাকে। ফেরিহা আর উপায় না পেয়ে পিছন থেকে গিয়ে ফারদিনকে জড়িয়ে ধরে আটকায়। থামুন প্লিজ। ফারদিন একদম থেমে যায়। বুকের ধুকভুক আওয়াজ যেন অনেক বেড়ে গিয়েছে। প্রতিটা স্পন্দন সে শুনতে পাচ্ছে। বাতাসের হালকা শো শো আওয়াজও যেন খুব বেশি মনে হচ্ছে। এই মেয়েটা তার পার্সোনাল স্পেসটা পার হয়ে গিয়েছে, তবুও তার রাগ হচ্ছে না। এদিকে সুযোগ পেয়ে ছেলে দুটো পালিয়ে যায়। ফেরিহা ফারদিনকে ছেড়ে পেছনে গিয়ে দাঁড়ায়। চোখ পড়ে ফারদিনের ঘাড়ের একটা চিহ্নের উপর। এমন একটা চিহ্ন তার ঘাড়েও আছে। অদ্ভুতভাবে দুটোর খুব মিল। তার থেকেও অবাক করা কথা হলো, সেদিন জঙ্গলে যে তাকে বাঁচিয়েছিল অন্ধকারে, তারও এমন একটা চিহ্ন ছিল, যেখান থেকে আগুনের শিখার মতো সোনালি আলো বের হচ্ছে। তবে কি এই ছেলেই তাকে দুবার বাঁচালো? ফেরিহা এমনি বেশ ঘাবড়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি ব্যাগ হাতে নিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়। ফারদিন পাশ ফিরে শুধু ফেরিহার চলে যাওয়া দেখে আর বলে ওঠে, ভালো হলো চলে যাচ্ছ। আমার থেকে যত দূরে পালাতে পারবে ততই ভালো। ফারদিন গাড়ির কাছে যেতে যেতে বলে, আমি আগুনের শিখা
আর তুমি হলে পানি। আমি সব কিছু শেষ করে দেই আর তুমি নতুন করে সাজাও। আমাদের জগৎ থেকে অস্তিত্ব সব কিছুই আলাদা। আমি ড্রাকুলার মতো হিংস্র আর তুমি পরীর মতো মায়াবিনী। চলে যাও মেয়ে, তুমি যত দূরে যেতে পারো যাও, যেন তোমার নাগাল এই ভ্যাম্পায়ার কখনো না পায়। শুনলাম অফিসে নাকি পড়িয়ে এসছে, সিঙ্গেল ছেলেরা একটু সাবধানে থেকো। এক কলিগের কথায় তার দিকে অ্যাটেনশন দেয় সবাই। নীরব ভ্রু কুঁচকে হাকিম সাহেবের দিকে তাকিয়ে ইশারায় প্রশ্ন করে ঘটনা কি। আর বলো না, অফিসে নতুন একটা মেয়ে জয়েন করেছে। দেখে তো রাশিয়ান মনে হচ্ছে, চোখের মনির রংটা পর্যন্ত ভিন্ন। নীরব সহ আরও বেশ কয়েকজন হেসে কাজে লেগে যায়। তবে কেউ কেউ এখনও কান পেতে আছে রাশিয়ান সুন্দরীর ঘটনা জানতে। তাদের মাঝেই একজন বলে উঠল, কোন ফ্লোরে, কোথায় কাজ করবেন? হাকিম সাহেব উত্তর দিতে যাবে, এর মাঝেই তাদের ফ্লোরে একটা নতুন মেয়ে প্রবেশ করে। সবাই না চাইতেও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এ তো আসলেই পরীর মতো, এত ফর্সা, সাথে এমন মায়াবী মুখ। চুলগুলো যেন কোমর ছাড়িয়ে আরও নিচে চলে গিয়েছে। ম্যানেজার এসে সবার সাথে এনির পরিচয় করিয়ে দিয়ে যায়। এই হলো মিস এনি, আমাদের অফিসে নতুন জয়েন করেছে। নাম সহ ওনাকে দেখে বিদেশি ভাবলেও উনি দেশি। আশা করি সবার সাথে ওনার ভালো বন্ডিং হবে। নীরব সবার মতো তাকিয়ে চোখ সরিয়ে নেয়। এভাবে তাকিয়ে থাকাটা ঠিক না। মেয়েটা আনকমফোর্ট ফিল করছে। আসলেই তাই, এনি একটু ভয় ও অস্বস্তি হচ্ছে। বেশিরভাগ ছেলেরাই কেমন করে যেন তাকিয়ে আছে। দু একজন তো হাসাহাসি করছে। তাদের নজরও ভালো না। কিছু কিছু ছেলেদের এই বদ অভ্যাসটা অনেক বেশি। বেটারা মেয়ে দেখলে চোখ খুলে রাস্তায় ফেলে দেয়। কিছু বলবে মেয়েটার দোষ, যেন ধর্ম থেকে সমাজের সব নিয়মে শুধু মেয়েরাই দোষী। ছেলেদের ভাগেরটা কেউই হাইলাইট করে না। ছেলেরা করলে কোনো ব্যাপারই না, পুরুষ মানুষ এই একটু একটু করতেই পারে। ভাগ্যিস এনি ভ্যাম্পায়ার, নয়তো তাকেও মেয়ে মানুষের মতো এই অসহ্য যন্ত্রণা সব সময় সহ্য করতে হতো। এনির ইচ্ছা করছে রাগে গিয়ে দু একটা ঘাড়ে দাঁত বসিয়ে দিতে। তখন বুঝবে সুন্দরী ভ্যাম্পায়াররা কি জিনিস। এনি গিয়ে ঠিক নীরবের পাশের খালি ডেস্কে বসলো। কিছুটা কোনা হওয়ায় এবং সামনে গ্লাস থাকায় বাকিরা উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করেও ব্যর্থ। তবে নীরব তো তার পাশে, সে যদি বিরক্ত করে, অথচ নীরব নিজের মন দিয়ে কাজ করছে। একবারও তার দিকে তাকায়নি বা আগ বাড়িয়ে কথা বলতে আসেনি। যাক, কারণ মাথায় তো একটু বুদ্ধি আছে, আর আমার তো যাকে লাগবে সে ঠিক হলেই হলো। এনি বিড়বিড় করে মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। অসগার্ড রাজ্য আজ নতুন করে সেজেছে। চারপাশে আলোয় ঝলমল করছে। আগুনের শিখায় সব জায়গায় দাউ দাউ করে জ্বলছে। রাজা ফায়াজ আহমেদও আজকে তাদের ঐতিহাসিক বাহী রাজার পোশাক পরেছে, তবে সেটা কালো। শুধু সে না, রাজ পরিবার সহ রাজ্যের বেশিরভাগ ভ্যাম্পায়ারই আজ কালো পোশাক পরেছে। ভ্যাম্পায়ারদের জাতীয় রঙই হলো কালো। ওরা অন্ধকার প্রেমিক। ফারদিন নিজের কক্ষে বসে বসে চেরি ফল খাচ্ছে। সবার মতো সেও কালো পড়েছে, একদম হাঁটু অবধি শেরওয়ানির মতো কোনো একটা পোশাক। গলায় কেমন মণিমুক্তার মালা পরিয়ে গিয়েছে রাজমাতা। ফারদিনের বিরক্ত লাগছে এসব পড়তে। একা একা বলে ওঠে, এসব তো মেয়ে মানুষের জিনিস। মেয়ে মানুষের হতে পারে, তবে ভ্যাম্পায়ার মেয়েদের না। খুব নরম মেলি গলায় কেউ কথাটা বলে উঠল। ফারদিন তাকিয়ে দেখে কালো গাউন পরে খুব সুন্দর করে সেজেগুজে একটা যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো একদম কোঁকড়ানো, মাথায় হিরে তাজ বসানো, কান থেকে গলা হাত সব জায়গায় হিরে ঝিকিমিকি করছে। তাকে ফারদিন চিনে। সম্পর্কে ফারদিনের ফুফাতো বোন ও এই রাজ্যের একজন রাজকুমারী। আমার রুমে আসতে গেলে আগে অনুমতি নিতে হয় জানো না? কোনো দাসীকে আগে পাঠালে না কেন? তোমাকে দেখার ব্যাকুলতা থামছিলই না রাজকুমার। তোমাকে না, আপনাকে। কথাবার্তা ঠিক করে বলবে আমার সাথে, আর নিজের লিমিট অতিক্রম করবে না রাজকুমারী হায়া, নয়তো তোমার বেহায়াগিরি ছুটিয়ে দিতে আমার এক বিন্দু সময়ও লাগবে না। ব্যক্তিত্ব সম্পন্ন হতে শিখো, সব মেয়েদের মাঝে সেটা থাকে না।
কথাটা বলে হন হন করে রুম থেকে বেরিয়ে যায় রাজকুমার ফারদিন। হায়া ব্যথিত নয়নে তাকিয়ে থাকে। সব সময়ই ছেলেটা তাকে এমন করে ইগনোর করে। এসব নতুনের কিছুই না, তবে আজ যেন ফারদিনের কথায় একটু অন্যরকম লাগলো হায়ার। সে তাড়াতাড়ি লুকিয়ে ফারদিনের মানুষের পোশাকটা কাপড়ের নিচে করে নিজের রুমে নিয়ে গেল। তারপর জাদুর আয়নার সামনে দাঁড়ালো। এই আয়নার কারো পোশাক স্পর্শ করে তার অতীতের কিছু ঘটনা আয়নায় দেখা যায়। আয়নাটার নাম সুন্দ্রানী। এ যেন এক জীবিত আয়না। কোষাগার থেকে চুরি করেছিল সে। হায়া তাড়াতাড়ি ফারদিনের পোশাকটা আয়নার এক পাশে লাগিয়ে বলতে থাকে, সুন্দরানী, দেখাও তো সেই অতীত যা আমি জানি না রাজকুমারের এই কয়দিন কিভাবে কেটেছে। সাথে সাথে আয়নার কাজটা পানির মতো ঢেউ খেলতে লাগলো। ঢেউ দিতে দিতে হঠাৎ একদম শান্ত হয়ে যায়। অতঃপর এই কয়েকদিনে বেশ কিছু দৃশ্য সেখানে ফুটে ওঠে। হায়া দেখে ইদানিং ফারদিন একটা মেয়েকে নিয়ে বেশি ভাবছে, তার আশেপাশে থাকছে। রাগে ফারদিনের পোশাকটা টেনে ছিঁড়ে ফেলে হায়া। কি এই মেয়ে একজন সাধারণ মানুষ হয়ে রাজকুমারের মনে জায়গা করতে চায়? ওকে আমি ছাড়বো না। ওকে যদি কোনোদিন রাজকুমার এই রাজ্যে নিয়ে আসে তবে সেটাই ওর জন্য কাল হয়ে দাঁড়াবে। হায়া ঢোলের আওয়াজ শুনতে পায়। তার মানে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। এখন না গেলে পরে শাস্তি পেতে হবে। সে দ্রুত সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আজকে ফেরিহার কাজের প্রথম দিন। সে খুবই এক্সাইটেড। ফেরিহা নিজের কাজের জায়গায় এসেছে। আজ তার প্রথম দিন। ডেলিভারি ম্যানের জন্য লাল টি শার্ট দেওয়া হয়। সে তার গোল জামার উপরে লাল টি শার্ট পরে নেয়, মাথায় একটা লাল টুপি দিয়ে আর কাঁধে বড় ব্যাগটা ঝুলিয়ে বেরিয়ে যায় নিজের ডেলিভারি দিতে। স্কুটিতে করে সে চলতে শুরু করে। আজকের আবহাওয়াটা কিছুটা মেঘলা। শীতকাল তো, এই জন্য বৃষ্টি নামবে না, তবে এরকম মেঘলা হয়ে ঠান্ডা বাতাস ঠিকই ছাড়বে। তার উপর ফেরিহার শিফট বিকাল থেকে রাতে। কাছেই এক 7তলা বিল্ডিংয়ে ফেরিহা প্রথম ডেলিভারি করে। একজন মধ্যবয়স্ক মহিলা পিৎজা অর্ডার করেছিল। তাকে খাবার দিয়ে ফেরিহা টাকা নিয়ে বেরিয়ে যায়। তারপর দ্বিতীয় ডেলিভারিটাও ঠিকঠাকভাবে করে আসে। তবে সমস্যা হয় 3 নাম্বার পার্সেলটা দিতে গিয়ে। এক ভার্সিটির ছেলে তাকে আড্ডার আস্তানায় দিয়ে যেতে বলেছে। ফেরিহার একটু ভয়ক হতে থাকে। মেয়ে মানুষ, এসব কাজে রিস্ক অনেক। মনে মনে দোয়া ইউনুস পড়তে পড়তে ফেরিহা ভেতরে যায়। একটা আধ ভাঙ্গা পোড়া বাড়ি, উপরে ছাদ সহ আশেপাশের দেওয়ালও সব ভাঙ্গা ভাঙ্গা। সেখানে অনেকগুলো ছেলে বসে গল্প করছে। ফেরিহা গিয়ে যার পার্সেল তাকে খোঁজ করে। সবাই হা করে ফেরিহার দিকে তাকায়। মেয়ে মানুষকে সাধারণত ডেলিভারি গার্ল হিসেবে দেখা যায় না, তবে ছেলেগুলো ভদ্র ছিল। কেউ একটা বাজে কিছুই বলেনি, বরং যার পার্সেল সে খুব সুন্দর করে কথাটা বলে। আপু, আমি 3টা চিকেন চিক বিগ বার্গার অর্ডার করেছিলাম, এনেছেন? জি ভাইয়া, এই নেন। ধন্যবাদ। আপনার টাকাটা? ফেরিহা টাকা নিয়ে চলে আসে। কাঁধের ব্যাগটা এখন খুব হালকা মনে হচ্ছে। শুরুতে ভারী জিনিস ওঠাতে একটু কষ্ট হয়, সাথে সাহসও পায়। তবে বিপদ তো কাউকে বলে আসে না। ভালো হবে নেক্সট থেকে নিজের আত্মরক্ষার জন্য সাথে কিছু রাখা। আস্তে আস্তে হয়তো অভ্যাস হয়ে যাবে। এইদিকে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। বাকি পার্সেলগুলো নিয়ে রাতে দিতে হবে। মাঝখানে ফেরিহার হাতে একটু সময় আছে। সে একটা চায়ের দোকানে গিয়ে বলে, মামা 1 কাপ চা দাও তো। রং চা নাকি দুধ চা? রং চাই দাও, ঠান্ডাটা একটু কম লাগবে। সাথে ওই বড় বিস্কুটও দিও একটা। পাশের টুলে বসা বয়স্ক মুরব্বীরা কি যেন ফুসুর ফুসুর করছে, হয়তো বলাবলি করছে। এসব মেয়েদের জন্যই সমাজটা আজ নষ্ট হয়ে গিয়েছে। এরা বেশি শিক্ষিত আর মডার্ন দেখেই সমাজে এত অন্যায় বাড়ছে, আরও নানান কিছু। তবে ফেরিহা এসবে তোয়াক্কা না করে চাটা নিজের সাথে আনা 1 টাইম কাপে ঢেলে নেয় আর 2টো বিস্কিট হাতে নিয়ে নিজের স্কুটির কাছে চলে আসে। তার এখন কাজের কতটা দরকার সেটা সেই ভালো জানে। স্কুটিটা একটা আর্ট মিউজিয়ামের পাশে পার করে রাখা। সে আরামসে হেলান দিয়ে গরম গরম চায়ে কাপে একটা
চুমুক দিয়ে বিস্কিটে কামড় দেয়। বাতাস শো শো করে বইছে। মাগরিবের আজানের আগ মুহূর্তে আকাশটা একদম রক্তিম বর্ণ ধারণ করেছে। অতিথি পাখিরাও দু একটা উড়ে যাচ্ছে। ইস, আগে কত পাখি দেখা যেত, এখন তো কাকও পাওয়া যায় না। সব দোষ আমাদের মানুষের। সে আবারও কাপে ঠোঁট বসায়। সন্ধ্যা পার হয়ে গিয়েছে। রাতের ঠান্ডা শীতল বাতাস সব জায়গায় বয়ে চলেছে। ওইদিকে ফারদিন তাদের রাজ্যের অনুষ্ঠান শেষ করে আজ আর্ট গ্যালারিতে এসেছিল। আর্টের জন্য না, এই জায়গাটা একটু ডেকোরেশনের কাজের জন্য। কৃত্রিম ফুল থেকে নানান আলো বাতি দিয়ে পুরো জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, যেন দেখেই মানুষের একটু আকর্ষণ বাড়ে। এমনিতেও এই দেশে সবাই গড়ের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, চাকরিজীবী নয়তো কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার দিকে জোর দেয়। কেউ যে ইউনিক কিছু করে নিজেকে বিভিন্ন প্রফেশন দিয়ে যাবে এই চিন্তা কেউই করে না। কাউকে সৃজনশীল হতেই দেওয়া হয় না। এখানকার ছেলেমেয়েরা কেউ কেউ অবশ্য কিছুটা আধুনিক হয়ে ভিন্ন পথ বেছে নিয়েছে, তবে আবার আধুনিক হতে গিয়ে বিগড়ে গিয়েছে অনেকেই। আর্ট গ্যালারিটা অনেকটা গোলাকার টাইপ, চারপাশে খুব সুন্দর করে ছোট ছোট সিঁড়ি। রাতে চারপাশে সব নানান মডেলের সাজানো ল্যাম্প ও লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। দূর থেকে দেখে যেন বেশ আকর্ষণীয় লাগছে। ফারদিন আর্ট গ্যালারির সামনে সিঁড়ি বেয়ে নামছে। হাতে স্মার্টফোন, ফোনের ডিসপ্লেতে স্ক্রল করতে করতে সে নিচে নামতে থাকে। হঠাৎ চোখ পড়ে সামনের দেওয়ালের এক পাশে হেলানো স্কুটির উপর। ফেরিহা নিজের ব্যাগ গুছিয়ে রেডি হচ্ছে নেক্সট পার্সেল দেওয়ার জন্য। পুরো আর্ট গ্যালারির চারপাশের দেওয়ালগুলোর উপরেও ছোট্ট ছোট্ট ল্যাম্প বসানো, সেগুলোর হালকা আবছা আলো পড়ছে ফেরিহার উপর। ফেরিহা মাথার টুপিটা সুন্দর করে দিয়ে উপরে আবার হেলমেট লাগিয়ে নেয়। কাঁধে ব্যাগ ঝুলিয়ে রওনা দেয় পরবর্তী গন্তব্যে। ভ্যাম্পায়াররা খুব দ্রুত গতিতে স্থান পরিবর্তন করতে পারে। ফারদিন চোখের পলকে ফেরিয়ার একদম কাছে চলে আসে। ড্রেসের রেস্টুরেন্টের নামটা দেখে আবার দ্রুত নিজের জায়গায় চলে যায়। ফেরিহা স্কুটি স্টার্ট দিয়ে আবারও থেমে যায়।